হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শরতের নীল আকাশ কিন্তু মাঝে মাঝেই মুখ ভার করে আছে, কিন্তু তাও এই যে উত্তর কলকাতার একটা ছবি এই সময় দাঁড়িয়ে কি মনে করায় বলো তো? হ্যাঁ, মা আসছেন। দুর্গাপুজো আমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা চলে এসেছি উত্তর কলকাতায়। আর উত্তর কলকাতার গলিতে গলিতে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। এখনো এরকম বাড়িগুলো আমরা চাইলেও যারা দক্ষিণ কলকাতার অধিবাসী তারা কিন্তু এগুলো খুঁজলেও পাবো। এরকম একটা গলিতে নিজের মতন করে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আর আজ কিন্তু যাচ্ছি কুমোরটুলিতে। মা দুর্গা কি করছেন, কতটা রেডি হয়েছেন তার বাপের বাড়িতে আসবেন বলে, সেই সব কিছু খোঁজ নিতে আজকে যাচ্ছি কুমোরটুলিতে। আর সঙ্গে তোমাদের সবাইকেও নিয়ে যাচ্ছি। উত্তর কলকাতায় এসেছি, আর তাই গাইড হিসেবে আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম আমার বন্ধু এলফিনাকে। প্রথমে এসে যে জায়গাটায় চোখ পড়লো সেখানে কিন্তু কিছু ঠাকুরের কাঠামো তৈরি হয়ে গেছে, তাতে মাটি লেপা হয়ে গেছে। আবার কিছু মূর্তিতে তখনও ওই ঝাড়াই বাঁধাই পর্বটা চলছে। আসলে আমরা গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তখন অবধি মোটামুটি মাটি লেপার পর্যায়েতেই ছিল। কলকাতার এই উত্তর অংশের কুমোরটুলি পাড়া যেটা, সেখানে কিন্তু অনেকগুলো ঘর আছে। শিল্পীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম মোটামুটি এখানে 40 থেকে 50 ঘর মানুষের এই বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য দিন যাপন। আর সেই 40-50 ঘরে কিন্তু কাজ করেন আরো প্রায় 10 গুণের বেশি লোক। এরা কেউ বা এসেছেন কৃষ্ণনগর থেকে, কেউ বা এসেছেন মেদিনীপুর থেকে। তারা জানালেন মোটামুটি এই অঞ্চলে পুজোর সময় তারা বেশ কয়েকটা মাস অতিবাহিত করেন। গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, তারপর দুর্গা পুজো, সঙ্গে সঙ্গে হয় লক্ষ্মী পুজো, এবং তারপর কালী পুজো, কার্তিক পুজো, এই সমস্ত কিছু করতে মোটামুটি 3-4 মাস সময় তাদের লেগেই যায়। অর্থাৎ এনার সেই যাযাবর সম্প্রদায়ের মানুষজনের মতন বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা কাল আমাদের এই শহরের বাসিন্দা হন। এই যে এখানে কিন্তু চালচিত্র তৈরি হচ্ছে, অর্থাৎ মা দুর্গার যে চালচিত্র হয়, ব্যাকগ্রাউন্ডটা যেটা সহজে বললে বোঝা যায়। আর এই যে টুকরো টুকরো চালচিত্র সব একসঙ্গে করা আছে, এগুলোই জুড়ে জুড়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়। কুমোরটুলিতে এসে নিজেরা ছবি তুলবো না, এটা কেমন করে হয়? আর তাই এখানে আমি ফটোগ্রাফারের ভূমিকায়, আর আমার মডেল হলো এলফিনা। এই দাদা এখানে এখন মাটি লেপার কাজ করছেন। কতদিন হলো দাদা এটা আপনার কাজটা শুরু হয়েছে? অনেকদিন, প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাসে কাঠামোর উপরে এখন মাটি লেপছেন। সেটা কি বৃষ্টির কারণে এত দেরি হচ্ছে? না না, বৃষ্টির কারণে দেরি হচ্ছে না, আমাদের কাজ চলছে মোটামুটি স্টেপ বাই স্টেপ চলছে। আচ্ছা, এখান থেকে মোটামুটি কতগুলো প্রতিমা অর্ডার থাকে আপনাদের? এই যে এক একটা ঘর আর কি। হ্যাঁ, মোটামুটি 40টা মানে তো যথেষ্টই। আর সেগুলো কি আচ্ছা, সেগুলো কি শুধু কলকাতার জন্যই করেন নাকি বাইরে থেকে আসে? অর্থাৎ বোঝা গেল পুজোর সময় লম্বা লাইন দিয়ে যে সবাই মিলে ঠাকুর দেখতে আসেন কলকাতায়, সেই কলকাতার বিশাল বিশাল ঠাকুরগুলোই শুধুমাত্র নয়, এই কুমোরটুলিতে শিল্পীদের কথা অনুযায়ী মফস্বলের
জেলার বিভিন্ন ঠাকুর কিন্তু তৈরি হয়। এক একটা স্টুডিওতে ঘুরে দেখা গেল ঠাকুরের উচ্চতা মোটামুটি 14, 16, 18 ফুট পর্যন্ত। আর এর পেছনে চালচিত্র দেওয়া হলে উচ্চতা কত আসবে ভাবতে পারছো? আবার এরকম একচালার প্রতিমাও কিন্তু আমাদের নজরে এলো। একচালার প্রতিমা বলতেই আমাদের মনে পড়ে যায় বনেদি বাড়ির পুজোর কথা। কলকাতার যত নামকরা বনেদি বাড়ি সব জায়গায় কিন্তু মোটামুটি একচালার ঠাকুরই দেখা যায়। আর এই কলকাতা শহরে প্রথম বনেদি বাড়ির পুজো কোনটা মনে আছে? হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে শোভাবাজার রাজবাড়ি, সেইটাই না? আমি যদি ভুল করে থাকি প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও তো। এই স্টুডিওতে গিয়ে দেখা পেলাম এক দিদিমার। উনিও কিন্তু কারিগর। না না, এখন আর বয়সের ভারে নুবচ হয়ে গেছেন, অতটা কাজে হাত লাগাতে পারেন না। কিন্তু তার ছেলে জানালেন তার মা এর থেকেও বড় প্রতিমা যখন তৈরি হতো এর আগে, তখন তিনি কাজে হাত লাগাতেন। সে শুধু মাটি লেপার কাজ নয়, রঙের কাজও করতেন, এমনকি সাজসজ্জার কাজও করতেন। পুরোনো দিনের স্মৃতিচারণ করতে আমাদের কাছে তার বেশ ভালোই লাগছিল। বেশ কিছুক্ষণ এই দিদিমার সঙ্গে কিন্তু আমরা গল্প সেরে নিলাম। এই ঠাকুরটার ব্যাপারে যেটা শুনলাম সেটা হলো এই ঠাকুরটা এই রকম অবস্থাতেই চলে যাবে প্যান্ডেলে। সেখানে গিয়ে আর্ট কলেজের কিছু ছাত্রছাত্রীর হাতে রূপ পাবে এবং ফাইনাল টাচ দেওয়ার জন্য এখান থেকে শিল্পীরা সেই জায়গায় পৌঁছে যাবেন, গিয়ে তাদের ফিনিশিং টাচটুকু দিয়ে দেবেন। শিল্পীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম, হাতে মাসখানেকও সময় প্রায় নেই বললেই চলে, এখনো পর্যন্ত ঠাকুরের গায়ে রং চড়েনি অথবা তাদের সাজসজ্জা প্রস্তুত হয়নি কেন? ওনারা যেটা জানালেন, প্রযুক্তির কল্যাণে এখন যে সমস্ত রঙের ব্যবহার ওনারা করে থাকেন সেই সমস্ত স্প্রে রং খুব অল্পতেই শুকিয়ে যায় এবং ওয়েদারের যা কন্ডিশন, অর্থাৎ চারপাশে এই ভালো তো এই আকাশ কালো করে মেঘ করে বৃষ্টি নামছে, সেটাতে ওনারা কেউ ভরসা করতে পারেন না। তাই আগে থেকে রং ওনারা করেন না। রং করার কিছুদিনের মধ্যেই সাজসজ্জা প্রস্তুত হয়ে যায় এবং ঠাকুর সম্পূর্ণ তৈরি হয়ে পাড়ি দেয় তার নিজ নিজ গন্তব্যে। তাই রংটা একটু শেষের দিকে ওনারা করেন। কুমোরটুলিতে শুধুমাত্র যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তাই দেখলাম না, আরো অনেক রকমের মূর্তি সেখানে দেখলাম তৈরি হয়ে রয়েছে। আর যেতে যেতে মনে হলো একটু গলাটা ভিজিয়ে নিই, তাই এই কুমোরটুলি অঞ্চলে একটা ছোট্ট কিন্তু বেশ ইউনিক দোকানের সামনে আমরা চা পানের বিরতিতে বসলাম। আর তার পাশেই ছিল প্রতিমার সাজসজ্জার এই দোকানটা। চা যতক্ষণে তৈরি হচ্ছিল আমরা একটু গয়নাগাটির দিকেও নজর দিলাম। না না, আমাদের নয়, দেবী প্রতিমার গয়না। এখানে বেশ সুন্দর একটা তন্দুর চা তৈরি হচ্ছিল, আমাদের জন্য স্পেশালি সেটা তৈরি করে দিলেন দোকানের দাদা। আর চাটা খেতে খেতেই দেখো আমাদের গায়ের গন্ধে একজন লালু ভুলে চলে এসছে। এরকম বন্ধু কিন্তু সত্যিই পাওয়া যায় না, যারা কিনা গায়ের গন্ধ শুকে বুঝতে পারে কারা এদের ভালোবাসে। আমি তো পিছন ফিরে বসেছিলাম, হঠাৎ দেখি কি যেন আমায় পিছনে হাত দিয়ে ডাকাডাকি করছে, মানে আমার জামা কাপড় ধরে টানাটানি করছে। পিছন ফিরে দেখলাম ওকে, তাই আমরা চা খাওয়ার সঙ্গে সঙ্গে ওর জন্য বিস্কিট নিয়েছিলাম। বেশ সুন্দর একটা গরম চায়ে গলা ভিজিয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে আবারও রওনা দিলাম আমরা কুমোরটুলির অন্যান্য ঘরের উদ্দেশ্যে। এই স্টুডিওটাতে এসেও দেখলাম একচালা প্রতিমারই রমরমা, অর্থাৎ বেলুর মঠে যেরকম একচালার প্রতিমায় পুজো হয় ঠিক সেরকমটা। এই ঠাকুরগুলো একটা অন্যরকম রূপ
আর এই হলো জামা কাপড়ের দোকান। মানে এখানে যে সমস্ত ফ্যাব্রিক আছে এইগুলো দিয়ে কিন্তু ঠাকুরের শাড়ি তৈরি হয়। এই যে এতক্ষণে তবু একটু রং দেওয়া ঠাকুরের দেখা মিলল। মানে এর বোধহয় ডেলিভারি ডেট একটু আগে, তাই জন্যে মোটামুটি 1 পোঁচ করে রং পড়েছে দেখলাম। ও খেয়াল করে দেখলাম এই হলো বিশিষ্ট শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এখানে পটচিত্রের দোকানও কিন্তু আছে। শুধুমাত্র পটচিত্র বললে ভুল হবে, এখানে মা দুর্গার প্রতিমার মিনিয়েচার করা, অর্থাৎ এগুলো বাড়িতে অনেকেই দেওয়ালে রাখেন। এই স্টুডিওটার যিনি কর্ত্রী তিনি হলেন মীনাক্ষী পাল। অর্থাৎ কুমোরটুলিতেও কিন্তু মহিলা আধিপত্য তৈরি হচ্ছে। একটা সময় শুধুমাত্র শিল্পীদের যোগান দেওয়ার কাজেই কিন্তু মহিলারা এগিয়ে যেতেন, এখন কিন্তু তাদের নিজেদের নামে স্টুডিও তৈরি হচ্ছে। অর্থাৎ এমন শিল্পীরা রয়েছেন যারা আর্ট কলেজ থেকে পাশ করে নিজেদের স্টুডিও করে ফেলেছেন। সেরকমই এক শিল্পীর স্টুডিও এটি, মীনাক্ষী পালের। ঘুরে ঘুরে অনেক স্টুডিও দেখার পর আমরা আরো কিছুটা রাস্তা এগিয়ে চললাম। এখানে দেখলাম ভারতের নবজাগরণের 2 প্রতিভু রামমোহন রায় এবং বিদ্যাসাগরের মূর্তি। দেবদেবী যখন থাকবেন তখন তাদের মালা, সাজসজ্জার জিনিস এগুলোই বা বাদ যায় কি করে। এই পাড়াতে সেসবের দোকানও রয়েছে। অর্থাৎ ঠাকুর কিনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলোও কিন্তু এখান থেকেই সহজেই ক্রেতারা নিতে পারবেন। এখন দেখলাম শোলার জিনিসের আধিক্যটা একটু বোধহয় কমে গেছে। রাম রাস্তা দিয়ে হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম এই ট্রাম আমাদের কত নস্টালজিক একটা জিনিস। আর উত্তর কলকাতায় কিন্তু প্রচুর দেবদেবীর মন্দির রয়েছে। কুমোরটুলির কাছাকাছি তো অনেকগুলো মন্দির পরপর আমাদের চোখে পড়ল, যেগুলো কোনোটার বয়স 150, কোনোটা বা 2 শতাধিক বর্ষেরও বেশি প্রাচীন। খোঁজ নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মিন্টুদার স্টুডিওতে, মানে বিখ্যাত মিন্টু পাল। মিন্টুদার সঙ্গে আমি একটা কুকারি শোয়ে হোস্ট করেছিলাম, তখন থেকে আলাপ। কিন্তু স্টুডিওতে এসে মিন্টুদার দেখা মিলল না, কারণ তিনি তখন বাইরে রয়েছেন, মানে শহরের বাইরে। পরের দিন তার ফেরার কথা। কিন্তু মিন্টুদার স্টুডিওতে তার শিল্পীদের কাজ চাক্ষুষ করলাম এবং দেখলাম বেশ কিছু প্রতিমা অলরেডি প্যাকিং কমপ্লিট। মানে ওনার প্রতিমারা খুবই বিদেশ যাত্রা করেন। কোনোটা তৈরি হয়ে রয়েছে দেখলাম সিঙ্গাপুরের জন্যে, কোনোটা বা অস্ট্রেলিয়ার জন্যে। ভাবা যায় বিদেশের মাটিতে পাড়ি দেয় আমাদের গর্বের শহর কলকাতায় বানানো প্রতিমা। সত্যি এ বড় গর্বের বিষয় আমাদের কাছে। আমাদের প্রিয় মানুষদের হাতে তৈরি প্রতিমা বিদেশের মাটিতে যখন পুজো হয় তখন কত সম্মান বাড়ে। এই যে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করছিলাম আর মনে মনে মায়ের কাছে একটাই প্রার্থনা করছিলাম, মা এবার যখন ধরাধামে অবতীর্ণ হবে, অর্থাৎ তুমি যখন তোমার ছেলে মেয়েদের নিয়ে এই বঙ্গে আসবে, তখন তুমি সুবিচার নিয়ে এসো। চারপাশের এই যে অস্থির সময়, এই যে অশান্ত পরিবেশ, এটাকে শান্ত করতে তুমিই পারো, আর তুমি সঠিক বিচার করতে পারো। আজকের সমাজের অসুরদের নিধন করে সমাজের বুকে তুমি একটু শান্তি ফিরিয়ে দাও। আর এই কামনা করতে করতেই আমরা কিন্তু সেদিন পা বাড়িয়েছিলাম বাড়ির পথে। ফেরার পথে এই যে রেল লাইনটা,
সেটাকে কিরকম ভাবে ছোটবেলার মতন মাথা নামিয়ে ক্রস করে এলাম। উত্তর কলকাতার নস্টালজিক ঘাট ধরে সন্ধ্যের অন্ধকারকে সঙ্গে করে ফিরলাম বাড়ি। আজ তো ব্লগটা এখানেই শেষ করব। হাজির হব পরবর্তী ব্লগে আবারও নতুন কোনো টপিকের সাথে। আজকের মতো টাটা।